ভিডিওটা আমি দুবার চালালাম, এখানে একটু বোঝার ছিল, মানে আমি নিজেও একটু কনফিউজড হয়ে গেছিলাম। ভালো করে দেখলাম তখন বুঝতে পারলাম যে এই যে ভাঙচুর করার দল, তারা প্রথমে কিন্তু পথ ঠিক করতে পারেনি, অন্য লাইনে চলে যায়। তখন বিডিও অফিস থেকেই একটি লোক বেরিয়েছে বলে এই ভাই 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 এটাই এটাই বিডিও অফিস, এখানে ভাঙতে হবে। আপনারা দেখতে পাবেন ভিডিওতে, ব্যক্তি নিজে বেরিয়ে এসে তাড়াতাড়ি করে ধরে আনলো যে মিছিল অন্য পথে চলছে, ওইদিকে নয়, এইদিকে বিডিও অফিস ভাঙতে হবে, এদিকে ভাঙো। প্ল্যানিং কি ছিল? অবস্থান বিক্ষোভ, তারপর ভাঙচুর করার। কোন বিডিও অফিস ফারাক্কায় নিয়োগ করা রয়েছেন? কার? কে কে সেই এক্সিকিউটিভ অফিসার? তিনি হচ্ছেন 2015 সালের WBCS অফিসার বিডিও জুনেদ আহমেদ। পুলিশ প্রোটেকশনের খুব একটা প্রয়োজন হয়নি, কোনো পুলিশকে চারিদিকে দেখা যায়নি। ওনার অফিসে ঢুকে ভাঙচুর করা হয়েছে যে এসআইআর হতে দেব না, এসআইআর হতে দেব না। আর কে ভাঙচুর করেছে? ফারাক্কার তৃণমূল কংগ্রেসের এমএলএ। বোঝার আছে, যে সরকার, যে শাসক দলের, সেই শাসক দলের এমএলএ সরকারি অফিস ভাঙচুর করছে। এটা আমাদের রাজ্যেই সম্ভব। এবার আমি কিছু জেনুইন কথা বলি। কিছু সংখ্যক বিএলও যারা নাকি দীপক অধিকারীকে চিনতেন না, যারা নাকি অমর্ত্য সেনকে চিনতেন না, তাই তারা নাকি ডাক পাচ্ছে। এখন বলছেন মেশিনের সমস্যা। ভাই মেশিন তো ঘুষ খায় না, ঘুষ তো মানুষই খায়। তার মানে মেশিনকে নিশ্চয়ই কিছু ভুল দেওয়া হয়েছে, কিছু ভুল তথ্য মেশিনকে ইনপুট করা হয়েছে, তাই মেশিন ডাক করাচ্ছে। বলছেন দীপক অধিকারীকে ডাকা হচ্ছে, অমর্ত্য সেনকে ডাকা হচ্ছে, নামি দামি ব্যক্তি। এখানেই তো প্রবলেম। চোর চুরি করে গিয়েছে, নিশান ছেড়ে দিয়েছে, চুরিটাও সঠিকভাবে করতে জানে না, বুঝিয়ে দেয় যে চুরি করলাম। কারণ কিছু সংখ্যক বিএলওকে আমরা মেনে নিতে পারি যে এমন কিছু নির্দেশ ছিল, যে এমন কিছু ব্যক্তিত্বর ফিল আপ ভুলভাল করতে হবে যাতে তারা ডাক পায়, আর ডাকের মাধ্যমে এটা প্রেজেন্ট হয় যে কিছু ফল্ট রয়েছে মেশিনের, এসআইআর সঠিকভাবে হচ্ছে না, যে কোনো ব্যক্তি ডাক পেয়ে যাচ্ছে, মানুষের হয়রানি হচ্ছে, তাই তো? আর এই হচ্ছে পুরো এসআইআর। যেমন ভাবে 26,000 চাকরি বাতিলের ক্ষেত্রে ভুয়ো আর সঠিককে মিক্স করে একটা খিচুড়ি বানানোর চেষ্টা করা হলো, এবং সেই একই চেষ্টায় 32,000 চাকরি বেঁচে গেল মানবিকতার খাতিরে। মানে ভাই থাক, আর কি আলাদা করব? তো সেরকম ভাবে এসআইআরে জেনে বুঝে যারা ভুয়ো আর অভুয়ো এই দুটোকে এক করে দিয়ে গুলিয়ে দেওয়ার চেষ্টা, এবং চেষ্টা মমতা ব্যানার্জি এখনো চালাচ্ছেন যাতে এসআইআরটা থেমে যাক। যে না, মেবি হয়তো সিস্টেম এরর হচ্ছে, মেবি এসআইআর ঠিকভাবে হচ্ছে না, মেবি সাধারণ মানুষের হয়রানি হচ্ছে, সাধারণ মানুষ মানে আন্দোলন করছেন। দেখুন না, এই এমএলএ মনিরুল ইসলাম বিডিও অফিস ভেঙে দিচ্ছেন। এই যে চিত্র তৈরি করা, ইমেজ তুলে ধরা যে সব সঠিক হচ্ছে না, যাতে এসআইআরটা থেমে যাক, রাজ্যে এসআইআর পুরোপুরি থেমে যাক। কিন্তু এটা উল্টো হতে পারে, জানেন তো? কারণ মমতা ব্যানার্জি খেলে দিয়েছিলেন না ইডিকে নিয়ে, নথি নিয়ে পালিয়ে। আজকে আপনারা খুব ভালো করে জানেন যে হাইকোর্টে কত বড় ধাক্কা খেয়েছে এই তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, 200-র ওপর দিল্লি থেকে অফিসার গোটা কলকাতায় ছেয়ে রয়েছে। 72 ঘন্টার মধ্যে কিছু না কিছু ঘটতে পারে। এটা শুধু রটানো খবর আপনারা ভাববেন না, যা রটে তা কিছুটা বটে, এটুকু মনে রাখবেন। যেখানে হালকা ধোঁয়া দেখা যায় তার মানে সেখানে কোথাও না কোথাও আগুন রয়েছে। গোটা কলকাতায় বড় অভিযান হতে পারে। কলকাতায় মোটামুটি বলতে পারেন যে গত কয়েকদিন ধরে 200-র ওপর অফিসার দিল্লি থেকে নেমেছেন, যারা কেন্দ্রীয় সরকারের হোস্টেল এবং বেশ কিছু হোটেলে তারা রয়েছেন। শোনা এরকম যাচ্ছে যে কলকাতায় কিন্তু বড় অভিযান হতে পারে। আজকে হঠাৎ করে দেখলাম ইডির যে অ্যাডভোকেট ছিলেন তিনি বলছেন যে মামলা এখানে না, মামলা মুলতবি থাক, আমরা সুপ্রিম কোর্টে গেছি। এটি বলতে না বলতে তারপরে খবর আসছে যে কালকেই সুপ্রিম কোর্টে হিয়ারিং। আজকে মামলা শুনবো বললে হবে? যেদিন শোনার ছিল সেদিন কেন হাইকোর্ট শোনেনি? সেদিন তো শোনেনি। সুপ্রিম কোর্টে কালকে বেলা 11:30টায়, দুটো নয়, বেলা 11:30টায় ইডির মামলা উঠবে, যেখানে মমতা ব্যানার্জি এবং বেশ কিছু পুলিশ কর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আর যে 200-র বেশি অফিসার কলকাতায় অলরেডি নেমে রয়েছে, তাদের নজরে বেশ কিছু আমলা এবং পুলিশ কর্তা রয়েছে। আমি জানিয়ে দিলাম, বড় অভিযান হতে পারে। এইবার হাইকোর্টে কত বড় ধাক্কা লাগলো তৃণমূল কংগ্রেসের, যেখানে গোড়া থেকেই মামলা খারিজ করে দেওয়া হলো। অর্থাৎ দুটি মামলা, একটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দিক থেকে করা মামলা যে আমার সমস্ত স্ট্র্যাটেজি ইডি চুরি করে নিয়েছে, আর ইডির মামলা সেটা হচ্ছে তাদের যে সমস্ত নথি বাজেয়াপ্ত করার ছিল তা মমতা ব্যানার্জি ছিনিয়ে নিয়ে চলে গেছে। এই তো দুটি মামলা হয়েছিল।
সেখানে মমতা ব্যানার্জির মামলা শুধুমাত্র ভিত্তিহীন না, ওটাকে গ্রহণই করা হলো না, খারিজ করে দেওয়া হলো, কারণ কোনো গ্রাউন্ডই দেখাতে পারেননি তৃণমূল কংগ্রেসের অ্যাডভোকেট। এখানে সব থেকে বড় কথা হচ্ছে কল্যাণ ব্যানার্জি, যাকে ভরা এজলাসে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল বললেন হোয়াট ননসেন্স। এমন একটা হাবভাব নিচ্ছিলেন কল্যাণ ব্যানার্জি, মনে হচ্ছিল উনি ছাড়া আর কেউ কিছু বোঝেন না। এটাই করতে গিয়ে কেমন একটা বোকামি করে ফেললেন, একটা বোকা বোকা কথা বলে বসতেন। একবার ভিডিওটি দেখুন, তারপরে আমি বলছি ডিটেলসে। When the Trinamool Congress is not a part in the second matter, yes, no locus to support. When the matter will be going on in the Supreme Court, that is the honorable judges of the Supreme Court will not look into the video. They will go only. How he can say what the Supreme Court judges will do? Who is it to say what the Supreme Court judges do or not? Recently, they played some videos before the Supreme Court. My observation In that two matters, Umar Khalid, we played videos, number of videos. In PFI matter, we played videos. How is he making statement what the Supreme Court judges will do or not? Therefore, Such if thing, the ground has been I taken, strongly object to the my lord, at least this is my what the Supreme Court will do. They can ask my learned friend and do. for by them. What nonsense. Kindly record to that extent. Adjournment has. মানে কিছু স্টেটমেন্ট দেবেন, তার তো কিছুটা ভিত্তি লাগবে। তো সেখানে বলছেন যে সুপ্রিম কোর্টের জাজ ভিডিও দেখবেন না। মানে ভাই, সুপ্রিম কোর্টের জাজ কি করবে কি করবে না সেটা হিয়ারিং এর আগে আপনি কেন নিজেকে ভাবতে লেগেছেন যে আপনি অ্যাস্ট্রোলজার হয়ে গেছেন? এটাই বললেন যে হোয়াট ননসেন্স। আপনি আইন নিয়ে লড়ছেন, আইনি কথা বলবেন, তা না বলে মানে লজিক্যাল কথা বলবেন। ওই যে সুপ্রিম কোর্টের জাজ, মানে একটা বেফাস মন্তব্য করে দেওয়া, যা খুশি তাই বলা, আর এজলাসের মধ্যে নাটক করতে লাগা। সব থেকে বড় কথা হচ্ছে নাটক, যেখানে কল্যাণ ব্যানার্জি স্টার্টিং এ বলছেন যে আমি হাত জোর করছি ভাই, আমি জানি না কাকে বললেন, আমি পুরো হিয়ারিংটা শুনছিলাম, বলতেন হাত জোর করছি ভাই, হাত জোর করছি। Kindly dictated on the mic. তোদের হাত জোর করছি ভাই, Yes. তোদের হাত সেন্ট্রাল গভর্নমেন্টকে হাত জোর outside the court, হাত জোর। সঙ্গে সঙ্গে বিচারপতি শুভ্রা ঘোষ বলেন যে এই সমস্ত বাইরে করবেন, এই এজলাসের ভেতরে এই সমস্ত করার জায়গা নয়। মানে ওভার স্মার্ট সাজতে গিয়ে তৃণমূল কংগ্রেসের মামলা গোড়া থেকেই খারিজ হয়ে গেল। তার মানে সুপ্রিম কোর্টে কালকে কি মামলা হতে চলেছে, যেখানে এটা দেখানো হবে যে 8 জানুয়ারি যখন ইডি তল্লাশি চালাচ্ছিল আইপ্যাকের বাসভবনে এবং অফিসে, যার সাথে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর কোনো সম্পর্ক নেই, তাদের অফিস না, তাদের পার্টি অফিস না, তাদের বাড়ি না, কিছুই না, না তৃণমূল কংগ্রেসের কোনো নেতা। এরা জাস্ট একটা স্ট্র্যাটেজি সেট করে, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি টাইপের কাজ করে, যারা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের সাথে না, বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে কাজ করে থাকে। তো তার ওখানে ছাপ্পা করতে গিয়ে মমতা ব্যানার্জির ঠিক কোথায় ছটফট করলেন যে উনি ছিনতাই, ডাকাতি, ধুমকি থেকে শুরু করে কিচ্ছু বাদ দেননি। কিসের চেয়ারপারসন ভাই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো? যখন ইডি আধিকারিকদের হাত থেকে কাগজপত্র ছিনতাই করছিলেন, ডিজিটাল এভিডেন্স নিচ্ছিলেন, তখন তো ফুল পাওয়ার ইউজ করেছিলেন। পুলিশ কমিশনার, ডিজিপি, পুরো পুলিশ বাহিনী, কেউ বাদ যায়নি। তো তখন কেন একা যাননি? একা নিয়ে এলেই পারতেন, তো সেটা তখন পাওয়ার ভাই। তখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, আর যেই ফেসে গেলেন মুখ্যমন্ত্রীরা এমন কাজ করে, তখন বলছেন আমি তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হয়ে গেছিলাম। ভাই চেয়ারপারসন হয়ে পুলিশ নিয়ে যায় কেউ? একা যেতে পারতেন। এটা তো গ্রাউন্ড। আশা করছি এই গ্রাউন্ডে কালকে ডিবেট হবে সুপ্রিম কোর্টে। এই গ্রাউন্ডই তুলে ধরা হবে সুপ্রিম কোর্টে যে মমতা ব্যানার্জির কি স্বার্থ ছিল যে তিনি সমস্ত ডকুমেন্ট ছিনিয়ে নিয়ে এলেন, যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট এভিডেন্স হতে পারতো। ওয়ান টাইপ অফ এভিডেন্স ট্যাম্পারিং করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ইন্ডিভিজুয়াল মমতা ব্যানার্জি ছিনতাই করলেন। এইবার এখানে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসবি রাজু যে একটি বিষয় জোর দিলেন, সেটা হচ্ছে যে দেখুন ইডি তল্লাশি চলাকালীন কিন্তু কোনো কাগজপত্র বাজেয়াপ্ত করেনি, আর এই একটা টপিকেই আটকে ছিলেন। আমি তখন থেকে ভাবছি যে ইনি কি প্রেজেন্ট করতে চাইছেন। যখন তৃণমূল কংগ্রেসের অ্যাডভোকেট সেই সেম ভাবে যখন বলতে লাগলেন, মানে আর্গিউ করছেন, তখন বললেন যে আমি তারে চাই যে মাই লর্ড, বিচারপতিকে বললেন যে আপনি একটা রেকর্ডে লিখে দিন যে ইডি কোনো রকম এভিডেন্স, মানে কোনো রকম কাগজপত্র নথি বাজেয়াপ্ত করেনি, এটা রেকর্ডে লিখে দিতে হবে। অ্যাডিশনাল সলিসিটর জেনারেল বলছেন হ্যাঁ লিখে দিন এটা, কিন্তু আমার হাফ কথা লিখবেন না, পুরো লাইনটি লিখবেন। অর্থাৎ তল্লাশি চলাকালীন ইডি কোনো নথি বাজেয়াপ্ত করেনি, কারণ সমস্ত নথি ছিনিয়ে নিয়ে চলে গেছিল মমতা ব্যানার্জি। সমস্ত নথি মমতা ব্যানার্জি ছিনিয়ে নিয়ে চলে গেছিল, ডাকাতি করেছিল মমতা ব্যানার্জি। আর সেটাই কিন্তু অর্ডারে লেখা হয়েছে, আর তারই হিয়ারিং রয়েছে কালকে, যেখানে সুপ্রিম কোর্টে বেলা 11:30টার সময় আমরা দেখতে পারবো যে পুরো বিষয়টা কিভাবে প্রেজেন্ট করা হয়। যদিও আমি জানিয়ে দিই যে এখানে অলরেডি মমতা ব্যানার্জি একটি ক্যাভিয়েট ফাইল করে রেখেছেন,
যাতে ওনার পক্ষ না শুনে বিচার না দেওয়া হয়, সেই কারণে আমাদের নজর এটাতেও থাকবে যে তৃণমূল কংগ্রেস আবার সেই ঘিসিপিটি কথাই বলবে, স্ট্র্যাটেজি চুরি, কারণ এই গ্রাউন্ড তো টেকেনি, এই গ্রাউন্ড আজকে হাইকোর্টে টেকেনি, তো আশা করছি আমরা সুপ্রিম কোর্টেও এই গ্রাউন্ড টিকবে না। তাহলে নতুন তিনি কি অজুহাত দেবেন সেটাই হচ্ছে এখন দেখার বিষয়, তাই তো? কিন্তু আমি শুধু এখানেই থেমে যাব না। আপনারা জানেন তো যে মমতা ব্যানার্জির আগমন হয়েছিল সেই সিঙ্গুর কাণ্ড, যেখানে নাকি টাটাকে মমতা ব্যানার্জি তাড়িয়ে ধ্বংস করতে চলেছিলেন রাজ্যে। সেই টাটাই কি আবার ফিরতে পারে? দেখুন, প্রধানমন্ত্রী আবার আসতে চলেছেন রাজ্যে, শুধুমাত্র মালদাতে বড় প্রজেক্ট অর্থাৎ বন্দে ভারতের স্লিপার আমাদের প্রথম বাংলা থেকেই আসছে, মানে বাংলাতে দিয়েছেন। এবার 9টি নাকি অমৃত ভারতও দিতে চলেছেন, যেটা বাংলা আসাম 9টি অমৃত ভারত দিতে চলেছেন, যেটা কানেক্ট করবে বড় বড় এরিয়া যেমন বিহার, ইউপি, দিল্লি, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, কর্ণাটক এবং বিভিন্ন রকম কর্ম সংস্থান যে সমস্ত জায়গা যেমন ব্যাঙ্গালোর, চেন্নাই, এগুলোকে কানেক্ট করবে। তো ট্রেন তো দিচ্ছে, এবার আপনাদের চোখে দেখুন ট্রেনটা পড়ছে, ভাই ট্রেনের ডেভেলপমেন্ট দেখছি, ট্রেনের বগি চেঞ্জ হচ্ছে, ট্রেন বাংলায় দিচ্ছে। কেন? কারণ সেন্ট্রাল যখন ট্রেন দিচ্ছে তো ট্রেন সেন্ট্রালের কন্ট্রোলে, রেলওয়ে সেন্ট্রাল দেখে, এখানে মমতা ব্যানার্জির পারমিশনেরও দরকার নেই, মমতা ব্যানার্জির হস্তক্ষেপেরও দরকার নেই। তাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ হচ্ছে, কিছু হচ্ছে, ডেভেলপমেন্ট আছে, মানে কিছু তো করার চেষ্টা চলছে, যেখানে অন্যান্য সেগমেন্টে আপনারা দেখতে পাবেন জিরো। তো মনে হবে যে ভাই কেন্দ্র সরকার তাকাচ্ছে না, তাকাচ্ছে না, না তাকাতে দেওয়া হচ্ছে না, এর মধ্যেই পার্থক্য বুঝতে হবে আমাদেরকে, যেটা সাধারণ মানুষকে বুঝতে হবে। আসছেন প্রধানমন্ত্রী সিঙ্গুরে। এবার সিঙ্গুর এমন একটা জায়গা যেখান থেকে টাটা কোম্পানি চলে যাবার পর কিন্তু কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গ শিল্পতে ধারাসায়ী হয়েছে। এবার প্রধানমন্ত্রী আসার পর মিডিয়া জগতে এমনটাও খবর রটছে বলতে পারেন যে সিঙ্গুরে আসছেন, তার মানে টাটাকে ফিরিয়ে আনার কিছু প্রতিশ্রুতি দেওয়া বা এই সেমিকন্ডাক্টর রিলেটেড কিছু প্ল্যান্ট করার কিছু অ্যানাউন্সমেন্ট কি প্রধানমন্ত্রী করতে পারে? করতেই পারে। রাজনীতি যেখানে করছেন আর প্রধানমন্ত্রীর হাতে যা ক্ষমতা রয়েছে, মানে যেটাকে বলা হয় হিউজ পাওয়ার, তিনি চাইলে কিন্তু সিঙ্গুরে যেহেতু করছেন প্রোগ্রাম, সেখানেই আসছেন, তো সেখানে টাটার কারখানা পুনরায় হতে পারে বা সেমিকন্ডাক্টরের কোনো কারখানা তৈরির কারখানা হতে পারে, কিছু না কিছু করতে পারেন। অর্থাৎ এখান থেকে শিল্প, এটাতে সিঙ্গুর আমাদের কাছে আর টাটা এই শব্দটা কোথাও একটা সিম্বল, একটা ছাপ ছেড়ে দিয়েছে। তো এখান থেকে রাজনীতি করা যেতেই পারে, আর এই রাজনীতি যদি হয়ে থাকে তাহলে বলবো ভেরি গুড। রাজনীতিতে এইরকমই দরকার যে আমি শিল্প আনতে চলেছি। এবার বুঝুন না, প্রধানমন্ত্রী যখন বাংলায় র্যালি করেন তখন মমতা ব্যানার্জি পাল্টা র্যালি করেন। এবার ধরুন প্রধানমন্ত্রী বললেন যে আমি সিঙ্গুরে শিল্প করব, সেমিকন্ডাক্টর কারখানা তৈরি করবো, আর মমতা ব্যানার্জি টেক্কা দিতে গিয়ে বলে ফেলেন আমিও এই অমুক জায়গায় এই শিল্প করবো। তো এই কম্পিটিশন যদি হয় তাহলে আমি বলবো যে হেলদি কম্পিটিশন। রাজনীতিতে এইরকম কম্পিটিশনেরই দরকার। যদিও মমতা ব্যানার্জির শালবনিতে মনে হয় এখনো কিছু একটা চলছে, সৌরভ গাঙ্গুলিকে নিয়ে কিছু একটা, যাই হোক আমি তো এখনো জানতে পারিনি। তো যেদিন জানবো শালবনিতে কিছু একটা হবে সেদিন না হয় বলবো। হ্যাঁ, এবার দেখা যাক যে সিঙ্গুরের তালে তালে যদি শালবনিও কিছু একটু হয় তাহলে সেটা আমাদের বাংলার মানুষের জন্য ভালোই হবে। অর্থাৎ কম্পিটিশন হোক, এসআইআর হতে দেব না, রাম রহিমকে নিয়ে পলিটিক্স হচ্ছে এটা না করে যদি শিল্প করব, ডেভেলপমেন্ট করব, রেল আনবো, তো মমতা ব্যানার্জি বলবেন ভাই আমার যত ঢার্রা বাস চলছে কলকাতায় ভোঁয়াওয়ালা সেই বাস তুলে আমি সমস্ত এসি বাস নামিয়ে দেবো। এই হেলদি কম্পিটিশন হলে মনে হয় ভালো লাগবে দেখতে, রাজনীতি দেখতেও ভালো লাগবে, লিডারদেরকে দেখতেও ভালো লাগবে, তাদের কম্পিটিশনও ভালো লাগবে। বাকি যা রাজনীতি আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস করতে লেগেছে তার নর্দমার থেকেও নিচে নেমে যাচ্ছে, সে আর নেমা যাচ্ছে না। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।